নিজের সবটা বিলিয়ে দিতে নিজেকেই যেতে হচ্ছে আমার। আহ, কি নির্মম ভাগ্য নিয়ে জন্মেছিলাম। মা সেদিন মরার আগে আমার মুখে একটু লবণ দিয়ে মারতে পারলো না। তবে হয়তো এমন দিন দেখতে হতো না আমার। কোন দুঃখে যে বাবা আমার নাম রেখেছিল তুবা, কে জানে। অর্থ সুসংবাদ হলে কি হবে, যেদিক দিয়ে যাই সেদিক দিয়ে খারাপ সংবাদ নিয়ে আসি। হায় কপাল আমার, কোন না কোন লোকের কাছে যাচ্ছি নিজের সতীত্বকে তার কাছে সঁপে দিতে। বিনিময় তো টাকা পাবো। আর আমার আমার আবার কিসের সতীত্ব? ধর্ষিতা কি সতীত্ব হয়? ভেবেই তোমার বুক ভারী হয়ে ওঠে, চোখ উপচে কান্না আসে। গলি দিয়ে একা হেঁটে চলেছে। রাত 11টা বেজে 17 মিনিট। গলির মুখে হয়তো গাড়ি নিয়ে অপেক্ষা করবে। তোমার রাতের অন্ধকার রাস্তা এগিয়ে যায় অন্ধকার জীবনের অতলে পাড়ি দিতে। সেদিনের মতো আজও গুড়গুড় করে মেঘ ডাকছে, বৃষ্টি আসবে। অন্ধকার জীবনে ঢোকার পথ একটার সাথে আরেকটা কতটা যোগসূত্র। গলির মুখে গিয়ে তোবা কোনো গাড়িই পেল না। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিল তোবা। আজ তো যেতেই হবে। ব্যাগ থেকে তোবা লীলার দেওয়া ঠিকানাটা দেখে নিল। এখান থেকে তার যেতেও 40 মিনিটের মতো সময় লাগবে। তোবা আর একটু এগোলো, যদি যাওয়ার মতো কিছু পেয়ে যায়। তোবার আসতে একটু দেরি হয়ে গেল। ঘড়িতে 12টা 23 বাজে। 4তলা বাড়ির গেট দারোয়ান খুলে দিল। ভয়ে ভয়ে তোবা এগিয়ে গেল। ভেতরটা ছাড়খাড় হয়ে যাচ্ছে। ছিন্ন ভিন্ন মন নিয়ে তোবা একটু একটু করে এগিয়েই গেল। বুকের ভেতরে মনে হচ্ছে হাজার মন ভারী বস্তু চেপে আছে। পাগুলো চলছে না। ইচ্ছে হচ্ছে এখানে বসে চিৎকার করে কাঁদুক। কেন এমন ভাগ্য হলো তার? তোবা কলিং বেল চেপে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো, কেউ এলো না। তোবা দরজা ধাক্কা দিয়ে গিয়ে দেখলো দরজা খোলা। ভেতরে ঢুকে তোবা চারপাশ দেখলো, কেউ নেই। কি করবে তোবা বুঝতে পারছে না। নিজের বাটন ফোনটা নিয়ে লীলাকে কল দিতে যাবে, তখন উপর থেকে কেউ একজন এলো। সিঁড়ি দিয়ে লোকটা নামলো। হাতে ড্রিঙ্কের একটা গ্লাস। শরীরে কোনো কাপড় নেই। প্যান্ট অনেক নিচে নেমে আছে। অদ্ভুত রকম লাগছে দেখতে। তোবা মাথা নিচু করে নিল। ভেতর থেকে আড়ষ্ট হয়ে আছে সে। আহফিন তোবাকে ভালো করে পরখ করলো। চোখগুলো তোবাকে দেখছে। সাধারণ একটা 3 পিসে কত অসাধারণ লাগছে। মুখটা মায়াবী। কি ভেবে আহফিন অন্যদিকে তাকিয়ে বাঁকা ঠোঁটে হাসলো। মেয়ে, উপরে বাম দিকের কর্নারের রুমে যাও। ওয়েস্টরুমে গিয়ে চেঞ্জ করে নাও। এমনি তো অনেক দেরি করেছ। আমার হাতে সময় নেই, যাও। কথাগুলো শুনতে তোমার বিচ্ছিরি লাগলেও সে তাই করলো। কারণ সে বুঝে গেছে এই নশ্বর স্বার্থপর দুনিয়াতে টাকার ঊর্ধ্বে কিছুই নেই। আহফিন কয়েক গ্লাস মদ খেয়ে উপরে গেল। আজ সেই উন্মাদ হিংস্র। আহফিন রুমে বসে আছে, মেয়েটার অপেক্ষা করছে। কিন্তু তুবা এখনো বের হয়নি। বাথরুমে গিয়ে আফসোসের শেষ কান্নাটুকু করে সে বের হলো। চুল হাত খোপা করতে করতে রুমে ঢুকলো সে। পাতলা লাল টকটকে শাড়ি, সাদা শরীর তো স্পষ্টই দেখা যাচ্ছে। তার উপর হাত উঁচু করায় মেয়েধীন পেট একদম উন্মুক্ত। এমন দৃশ্য দেখে আহফিন বসা থেকে উঠে দাঁড়ালো। গোল গোল নেশা ভরা চোখ নিয়ে সে তুবার পানে তাকিয়ে রইল। ভেতরের আদিম মানব জেগে উঠেছে, সাথে হিংসাত্মক মানবটাও। আহফিন তুবার দিকে এগিয়ে গেল। তুবার কাছে গিয়ে কয়েক সেকেন্ড নিয়ে তাকে দেখলো। মুখে কিছুই নেই। সাদা শরীরে লাল শাড়িটা ফুটে উঠেছে। আহফিন তুবার হাত খোপা খুলে দিল। ব্যালকনি থেকে আসা দমকা হাওয়া তুবার লম্বা চুলগুলোকে দুলিয়ে গেল। আহফিনের চোখ মুখ ঢেকে গেল তুবার চুলে। আহফিন সে চুলগুলো মুখ থেকে সরিয়ে আরো কিছুক্ষণ দেখলো তুবাকে। মুগ্ধতাকে বিদায় করে সে বাস্তবতাকে নিজের মাঝে স্থান দিল। তুবার কোমরের পাশে এক হাত নিয়ে টেনে নিজের কাছে আনলো। শক্ত করে চেপে ধরে আহফিন তুবার চোখের দিকে তাকালো। লোকটার স্পর্শে তুবা দাঁত কিটমিট করে চোখ বন্ধ করে আনলো। নিজের উপর ঘৃণায় শরীরটা ঘিন ঘিন করে উঠছে। এমন না যে এটাই তার শরীরে কারো প্রথম স্পর্শ। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো সে। ভেতর থেকে একটা লম্বা নিঃশ্বাস ফেলে দিল। আহফিন তখন ভ্রুকুটি করে তুবার মুখের দিকে তাকিয়েছিল। আহফিন আরেকটু কাছে টেনে আনলো তুবাকে। তুবা চোখ খুলল। গাম্ভীর্য মুখের লোকটা বলে উঠল, এই মুহূর্তে তোমাকে আমার প্রেমিকা ভাববো। সহজ হয়ে তৈরি হয় না, মনে রেখো। হেরফের হলে টাকা পাবে না। কিছুই বলল না তুবা। তাচ্ছিলের ভঙ্গিতে খানিক হাসলো। আহফিন তাকে কোলে তুলে নিয়েছে। বিছানায় শুইয়ে দিয়ে তুবার গালের পাশে হাত রাখলো। তার ঠোঁটে নিজেকে ডুবিয়ে দিল। চিৎকার করে কাঁদতে চেয়েও তুবা পারছে না। ভেতরটা মরুভূমির মতো হাহাকার করছে। তুবা নিজের ঠোঁটে লোকটার ধারালো দাঁতের আঁচড় পাচ্ছে। লোকটা তার ঠোঁটে পিঁপড়ের মতো দাঁত ফোটাতে চাইছে। আহফিন তুবার গলায় মুখ ডুবিয়ে দেয়। অনবরত ঘাড়ে একটা একটা ঠোঁটের চিহ্ন এঁকে দিতে থাকে। আস্তে আস্তে তার স্পর্শ গাঢ় হতে থাকে।
আফিনের কালো মনের কথায় সে তুবার ঘাড়ের পাশে জোরে কামড় বসিয়ে দেয়। ইচ্ছে করছে প্রেমিকা বানানো মেয়েটাকেই ছিন্ন ভিন্ন করে দিতে। ক্রমশ তার ছয় হিংস্রতা ফুটিয়ে তুলছে আফিন। তোমার চোখ দিয়ে এবার গড়গড়িয়ে পানি পড়ে গেল। চোখ মুখ খিচে রেখেছে মনের যন্ত্রণায়। দেহের যন্ত্রণা তার কাছে কিছুই না। ভোগের বস্তু তো সে আগে হয়েছে, কিন্তু অন্যভাবে, স্বেচ্ছায় না। লোকটার হিংস্রতা তুবার সহ্য করতে পারছে না। কেন মনে হচ্ছে লোকটা তার প্রতি রাগ ঝাড়ছে। তাদের এই প্রথমই দেখা, এটা কি করে সম্ভব? তাছাড়া রাগ হবেই বা কিসের? আফিন নিজের ইচ্ছা পূরণ করে তোমার পাশে শুয়ে পড়ল। বলিষ্ঠ শরীর দিয়ে ঘাম ঝরছে। লম্বা লম্বা কয়েকটা নিঃশ্বাস ফেলে দিয়ে সিগারেট জ্বালালো। নিকোটিনের ধোঁয়া ঊর্ধ্বে উড়িয়ে দিতে লাগলো। তোমার চোখের কার্নিশে আসা পানিটা মুছে চাদর টেনে ধরলো। হঠাৎ লোকটা বলে উঠল, ভার্জিন হয়েও এই পথেছে? লোকটার কথায় তোমার চমকে তাকালো। কপালের চামড়া এক হয়ে আসছে। লোকটার বলা কথাটা বারবার কানে লাগছে। মাথাটা এখন ঘুরছে শুধু। আফিন সিগারেটটা ফেলে দিয়ে তুবার দিকে তাকালো। চমকারে মনে হচ্ছে, জানতে না বুঝে? তুবা কি বলবে বুঝে উঠতে পারছে না। আর আফিন বিছানা ছেড়ে উঠে বলল, আমার সাথে শাওয়ার নেবে তুমি, চলো। তুবা নিজের চাদরটাকে একদম মিশিয়ে নিল শরীরে। আফিন তা দেখে মুখ ঘুরিয়ে হাসলো। এতক্ষণ আমি তোমার দেহের মাঝে ডুবেছিলাম, আর তুমি এখন? তারপর চাদর সমেত তুবাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে গেল। বাথটাবে তুবাকে রেখে নিজেও বসে পড়ল। শাওয়ার ছেড়ে দিয়েছে। আফিন তুবাকে কাছে টেনে আনলো। বুকের উপর টেনে চোখ বন্ধ করে ফেললো। অনেকক্ষণ নীরবতা চলল। হঠাৎ আফিন তুবাকে ধাক্কা মেরে সরালো। এতে তুবা পিঠে খানিক ব্যথা পেয়ে মুখ কুঁচকে আনে। আফিন বাথটাব থেকে উঠে বলল, চেঞ্জ করে তাড়াতাড়ি এসো। আফিন একটার পর একটা সিগারেট জ্বালাচ্ছে। ভেতরটা অস্থিরতায় পুড়ে যাচ্ছে। আগের কিছু ঘটনা মনে হতেই সে জোরে চিৎকার করে দেয়ালে ঘুষি মারল। আগের অস্থিরতার চেয়ে এখন সে আরো অস্থিরতার আগুনে পুড়ছে। ভেতরে জ্বালা পোড়া শুরু হয়েছে তার। তোবা ওয়াশরুম থেকে নিজের আনা কাপড় পরে বের হলো। তোবাকে আসতে দেখে আফিন হাতের সিগারেট ফেলে দিয়ে তাকে টেনে বিছানায় নিয়ে গেল। তোবা কিছুই বলল না। নিজে শুয়ে আফিন তাকে টেনে শুয়ে দিল। তোবাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো সে। খুব ঘুম পাচ্ছে তার। তোবা খাম্বার মতো শুয়ে আছে মুখ ফিরিয়ে। লোকটাকে তার একদম সুস্থ মনে হলো না। খুব অদ্ভুত। ভোরের পাখির কিচিরমিচির আওয়াজে তোবার ঘুম ভেঙে গেল। সবেমাত্রই চোখ লেগে গিয়েছিল তার। পাশ ফিরে দেখতে পেল তার গলায় মুখ দিয়ে লোকটা ঘুমিয়ে আছে। হালকা আলোয় তোবা লোকটার মুখ দেখল। মুখের মাঝে যেন ইন্দ্রজাল লুকায়িত। তোবা বিছানার পাশের টেবিলে চোখ দিল। একটা খাম দেখতে পেল। ঘুমের ঘরে লোকটা বলেছিল এটা তারই প্রাপ্য। তোবা খামের দিকে তাকিয়ে অন্যরকম ভাবে হাসলো। আহফিনের ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। বিছানায় তাকিয়ে মেয়েটাকে দেখতে পেল না। সারা ঘরে চোখ বুলিয়েও পেল না। মেয়েটার আনা ব্যাগ আর টেবিলের উপর রাখা খাম কিছুই নেই। চলে গিয়েছে সে। আহফিন দ্রুত নিজের ফোন বের করলো। লীলার নাম্বারটা ডায়াল করলো অস্থির হয়ে। সকালের আলো চারদিক আলোকিত করে তুলেছে, কিন্তু তার অন্ধকার জীবনে এই দিনের আলো আলোকিত করতে পারবে না। হেঁটে হেঁটেই তোবা ওখান থেকে এসেছে। ভেতরের মাঝে কি যে চলছে নিজের উপর ঘৃণা হলেও তাচ্ছিল্য হেসে তা উড়িয়ে দিল। ব্যাগ থেকে খামটা বের করে তোবা টাকাগুলো হাতে নিল। গুনে দেখলো 30,000 টাকা। খুব অবাক হয় সে। এত টাকা এক রাতের বিনিময়ে 30,000 টাকা কি করে দিল ভাবছে তোবা। ঠিকই মনে করেছিলাম এই লোক সুস্থ নয়। টাকার দিকে তাকিয়ে বুক ভরা নিঃশ্বাস নিয়েও খুশিতে তোবা হেসে উঠল। লোকটাকে নিয়ে ভাবছে সে। আহ কি দুনিয়া আর দুনিয়ার লোক। তোবা আবারও হেঁটে চলল বাড়ির দিকে। লীলা কল ধরছে না। আহফিন রাগে ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলল। ড্যাম ইট, কাল বেশি ড্রিঙ্ক হয়ে গেছিল। মেয়েটার নাম পরিচয় কিছুই জানা হলো না। আর এই লীলা পিলা কেন কল ধরছে না? নিজের অস্থিরতা দেখে আহফিন নিজেকেই প্রশ্ন করল। ওয়েট, আমি মেয়েটার জন্য এমন কেন করছি? ও ওর কাজ করেছে, টাকা নিয়ে গেছে, ব্যাস। কিন্তু থেমে গেল আহফিন। আবার বিড়বিড় করতে লাগলো। দেখে তো ভদ্রই মনে হচ্ছে। অমন মেয়ে এসব কেন করবে? প্রথমেই বোধ হয় আমার কাছে নিজেকে তুলে দিয়েছে। ঘটনা এমনটাই সাক্ষী দিচ্ছে। কিন্তু মেয়েটার মুখ বিষণ্ণ ছিল, কৌতূহল ছিল। সবচেয়ে বড় কথা, সে মায়াবী ছিল। তোবা সকালের খাবার নিয়ে যায়। সাথে বাড়িতে যা যা ছিল না, যেটা জরুরি তা হলো বোনের ওষুধ। বাড়ি ঢুকতেই শিরিন বলে উঠলেন, এত বাজার কই থেকে আনছোস? দেখে নাও যা যা লাগবে সব ঠিক আছে কিনা। আমি তোরে কি জিজ্ঞেছিলাম? ব্যাগ থেকে তোবা 10,000 টাকা বের করে শিরিনের হাতে তুলে দিল আর বলল, এই টাকাটা রাখো, যা দরকার খরচ করো, আর বাকি টাকা তুষির
চিকিৎসার জন্য রেখে দাও। এত টাকা পেয়ে শিরিন অবাক। অত টাকা কই পাইছিস তুই? হ্যাঁ রে তুবা, হাসা করে কত আমারে। টাকার দরকার এনে দিয়েছি, কোথা থেকে আনছি তা তো দেখার বা জানার দরকার নেই। নাস্তা এনেছি, দেখো ওখানে। তুবা সুরসুর করে চলে গেল সোজা বাথরুমে। শাওয়ারের নিচে বসে ভিজতে লাগলো। নিঃশব্দে টুপটুপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো মুখ বেয়ে। দেখার শোনার বোঝার কেউ নেই। তার জীবনটা খুব অসহায়, এটাই তার ভাগ্য। লীলাকে কল করেই যাচ্ছে আহফিন, কিন্তু তোলার নাম নেই। অবশেষে ঘুম জড়ানো কণ্ঠে সে বলে উঠল, আব্বে, কে রে শালা, ঘুমটাই নষ্ট করে দিলি? আমি আফিন চৌধুরী বলছি। লাফ দিয়ে লীলা বিছানা ছেড়ে উঠে বসলো। আপনি? বলুন স্যার, কি বলবেন? কাল যে মেয়েটাকে আপনি পাঠিয়েছিলেন, আমি তার নাম ঠিকানা জানতে চাই। কি হলো? আমি আপনাকে মেসেজ করে বলে দিচ্ছি সব। তাড়াতাড়ি করবেন। লীলা ফোন রেখে দুম মেরে বসেছিল কিছুক্ষণ। তোমার অনেক সময় পার করে বাথরুম থেকে ফিরে এলো। তার বোন তুষি এখনো ঘুমোচ্ছে। তোমার তার দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। ফোনে কল আসতেই ব্যাগ থেকে বের করে রিসিভ করলো। হ্যালো লীলা আপু, বলো। আমি তোমাকে কল করতাম। তুবা, তুই কফি শপে আয়, দেখা করবো। আচ্ছা। বলতেই লাইন কেটে গেল। তুবা ফোন রেখে বিছানায় বসে পড়লো। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, সারা শরীরে ব্যথা। শিরিন এসে বললেন, খাইতি না? না, খিদে নেই তেমন। তাহলে ডাব্বা মারা খাওয়ান আনছুস ক্যারে? তোমরা খাও। তুবা, শত কইরা কত তুই? তুই কি কাম পাইছুস এখন? তোমায় বলছি তো, এত কিছু জানতে হবে না তোমার। আমি এখন থেকে নাইট ডিউটির একটা চাকরি পেয়েছি, বাঁচতে হলে সেটাই করতে হবে। শিরিন রাগে তুবাকে বাজেভাবে কিছু কথা বলে চলে গেলেন। এতে তুবা কষ্ট পেল না, একটা দীর্ঘশ্বাস ফেলে দিল। নিজের মা হলে বোধহয় আরো বেশি বলতো, জেরা করতো। শিরিন তোমার সৎ মা, শিরিনের মেয়েই তুষি, কিন্তু তুবা নিজের বোনই মনে করে তাকে, খুব আদর করে। তুষিও তুবা বলতে প্রাণ। তোমার বাবা 1 বছর হয় মারা গেছেন। দুঃখের ভয়াবহ সময় সেই থেকেই শুরু। তোমার দিকে তাকিয়ে লীলা বলে উঠল, কিছু খেয়েছিস? না, খিদে নেই। আরে, কোনো পিল খেয়েছিস? লীলা ব্যাগ থেকে একটা ইমার্জেন্সি পিল এগিয়ে দিল। এটা খেয়ে নে। তুবা বিনা বাক্যে তা খেয়ে নিল। লোকটা আমায় কল দিয়েছিল, তোর নাম ঠিকানা চেয়েছে। তুবা ভ্রুকুটি করে তাকিয়ে রইল লীলার দিকে। আমি একটু আগেই তোর নাম্বার দিলাম। তুবা তখনও চুপ। উনি হয়তো তোকে আবার ডাকতে পারেন। তুবা এবার তাচ্ছিলের ভঙ্গিতে হাসলো। লীলা আপু, উনি এক রাতে আমাকে 30,000 টাকা দিয়েছেন। দিবি, বড়লোক উনি, টাকার অভাব তেমন নেই। এই টাকাটা তুমি রাখো। ওটা তোর কাছেই রেখে দে, দরকারে কাজে লাগবে। আর আমাকে এখন উঠতে হবে, বিষয়টা সুন্দর করে সামলে নিস। রাহান কল দিচ্ছে বারবার। তুবা আচ্ছা। কফি শপ থেকে বের হবে তার আগেই ফোনে কল এলো। তুবা কিছুক্ষণ হ্যালো, তুবা বলছো? হ্যালো, বলুন। রাতে গাড়ি পাঠিয়ে দিব, তোমার বাসার সামনে চলে এসো। তুবা কিছুক্ষণ থম মেরে থেকে বলল, বাসার সামনে গাড়ি পাঠাতে হবে না, আমি চলে যেতে পারবো। আহফিন কিছু না বলে কল কেটে দেয়। তুবা ফোনের দিকে তাকিয়ে সেটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রওনা দিল। গিয়ে একটা ঘুম দেবে। রাত দিন না ঘুমিয়ে তো আর মানুষ বাঁচে না। তুবা হাঁটছে, তার মানে প্রশ্ন ঘুরছে, লোকটা কেন বলল সে ভার্জিন? ধর্ষিতা কি ভার্জিন হয়? তুবা কিছু মেলাতে পারছে না। মাথা ব্যথা উঠে গেছে তার এত চিন্তায়। বিকালবেলা তুবা ঘুম থেকে উঠল। তুষি তখন হুইল চেয়ারে বসেছিল। আপা, তোমার ঘুম হয়ে গেছে? হ্যাঁ বোন। আমি এখনো খাইনি, ওঠো একসাথে খাবো। সে কি, তুই এখনো খাসনি? এতক্ষণ না খেয়েছিলি কেন? শিরিন এসে বললেন, কত করে কইছি ভাত খাইয়া ওষুধ খা, খাইলই না তোর লাইগা। কইছি ডাক দেই, এটাতেও হে না করছে। তুই না কখনো এমন করবি না। আম্মা যাও, আমার আর আপার জন্য ভাত নিয়ে আসো। শিরিন চলে গেলেন খাবার আনতে। ঘড়ির কাঁটা যখন 7টায়, তখন আহফিনের নাম্বার থেকে কল এলো। বাটন ফোনের ছোট্ট স্ক্রিনে অন্ধকার নাম ভাসলো। তোবা কল ধরেই বলল, আসছি। তারপরে কল কেটে দিল। বের হওয়ার সময় তুষি বলল, আপা কই যাও? কাজে। রাতে কিসের কাজ আপা? তোমার বলতে ভেতরটা ফেটে যাচ্ছে। নিজেকে সামলে কোনো রকম বলল, নাইট ডিউটি, তুই বুঝবি না। আর আমার ফিরতে সকাল হবে, খেয়ে ওষুধ খেয়ে ঘুমাবি কিন্তু। আপা, তোমার অনেক কষ্ট হয় না সারা রাত কাজ করতে? বুক ফেটে আসছিল তোবার।
শুকনো হাসি দেওয়ার চেষ্টা করে তুবা বলল, না তুষি, আমি আমার বোনের জন্য সব করতে পারি। আসছি আমার লক্ষ্মী বোন। তুবা তুষির কপালে চুমু দিয়ে উঠে দাঁড়ালো। কান্না সব গলায় এসে দলা পাকিয়ে গেছে, কষ্ট হচ্ছে খুব, কিন্তু দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে দিয়ে নিজের গন্তব্যের দিকে চলল। কুচকুচে অন্ধকার এক গন্তব্য। আমার এখন সমস্তটাই স্মৃতিসৌধ, হৃৎপিণ্ডের পিন ফোটানো, কালো ব্যাজের মৌন বিষাদ, 21শে ভোর, নগ্ন পায়ে শহীদ মিনার। আমার এখন সমস্তটুক 1 মিনিটের নীরবতা। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর এই কবিতাটা তোমার খুব মনে পড়ছে। আজ জীবিত থেকেও সে মৃত। ভাবতে ভাবতে তোমার আনমনে হেঁটে চলছিল, তখন একজন লোক বলে উঠলেন, গাড়িতে উঠে বসুন, আপনাকে স্যার নিয়ে যেতে বলেছেন। তুবা লোকটাকে 2 সেকেন্ড সময় নিয়ে দেখলো, আর কিছু না বলে সে গাড়িতে উঠে পড়লো। আর একটা কালো রাত চলে এলো জীবনে, আবার আধার, ঘুটঘুটে অন্ধকার। না জানি এই রাতের ভিড়ে কবে সে বিলুপ্ত হয়ে যায়। আহফিন ড্রয়িং রুমে বসে ড্রিঙ্ক করছে, চোখের পাতাগুলো পড়ছে না তার। ফেলে আসা দিনগুলো নিয়ে সে চিন্তা করলো, রাগে শরীরটা কেমন করছে। একটানে গ্লাসের ড্রিঙ্ক শেষ করে জোরে নিঃশ্বাস ফেললো কয়েকটা। সোফার মাথায় এক হাত ছড়িয়ে দিয়ে হেলান দিল। আজকাল ভেতরটা বড্ড জ্বলে, রাগে না কষ্টে তা বুঝতে পারে না। তুবা কলিং বেল বাজালে আহফিন এসে দরজা খুলে দিল। এক নজর দেখলো তাকে। পথ ছেড়ে দাঁড়ালেই তুবা ধীর গতিতে ভেতরে ঢুকলো। আহফিন দরজা লাগিয়ে দিয়ে তুবাকে সোফায় বসতে বলল, তারপর কিচেনে গিয়ে কি সব করতে লাগলো। তুবা আর চোখে কয়েকবার দেখলো। অল্প সময় যাওয়ার পর আহফিন 2টো মগ নিয়ে এলো। একটা নিজের হাতে রেখে অপরটা তুবার দিকে এগিয়ে দিল। মাথা খানিক নিচু করে তুবা বড় বড় চোখ নিয়ে মানুষটাকে দেখে নিল। আহফিন মগে 2 চুমুক দিয়েও তুবাকে ওইভাবে বসে থাকতে দেখে বলল, কফিটা নিশ্চয় আমি তোমাকে ঠান্ডা করতে দেইনি, খাও। কি হলো? আমার লাগবে না। তোবা, মুখের উপর কথা আমার একদম ভালো লাগে না, তাই যা বললাম করে নাও। এতবার না করতেও তুবার কেমন লাগছে, তাই টেবিল থেকে মগটা তুলে নিল সে। কিন্তু মুখে দিতেও ইতস্তত বোধ করছে, কারণ যতবার সে চা কফি খায় প্রথমবারই ঠোঁট বা জিভ পুড়ে ফেলে, পরে দেখা যায় ভাত খেলে জ্বলে। তাই তুবা কফির মগে 2-3 বার ফু দিয়ে চুমুক দিল। আহফিনের এই বিষয়টা বড্ড হাস্যকর লাগলো। আনমনেই সে হেসে উঠল মুখ ঘুরিয়ে। তোবা, নামটা বেশ সুন্দর, তো তবু তুমি আমার পথ কেন বাঁচলে? তুবা বসা থেকে উঠে দাঁড়ালো, সাফ সাফ বলল, আমি এখানে যে কারণে এসেছি সেটার বিনিময়ে আপনি শুধু আমায় টাকা দিতে পারেন, এর বেশি কিছুই না। আহফিন তখনও শান্ত ছিল। একটু পর তুবার উদ্দেশ্যে বলল। হঠাৎ সে ধমকের সুরে বলে উঠল, বুঝতে বলছে। তুবা ভয়ে কেঁপে উঠল। এমন করে ধমক তার বাবা দিতে পারতেন। ভয়ে আড়ষ্ট হয়ে তুবা বসে পড়ল। তোমার সাথে আমার নতুন পরিচয়, তাই আবারও বলছি, এক কথা বারবার বলতে আমার মোটেও ভালো লাগে না। মুখের উপর না শব্দটা শুনতে একদমই রাজি নই, আর এমন করবেও না। হ্যাঁ, তোমাকে যেটা বলা দরকার, এখন থেকে আমি যখন তোমাকে আসতে বলবো তখনই তুমি আসবে। আর লীলা নামের মেয়েটাকে আমি বলে দিয়েছি, ও তোমাকে আর কারো কাছে যেতে বলবে না, কারো খোঁজ তোমার কাছে আসবে না। তুমি আমার জন্য পার্মানেন্ট, বুঝতে পেরেছি? তুবা কপাল কুঁচকে তাকিয়ে রইল লোকটার দিকে। লোকটার কথাগুলো অস্বাভাবিক লাগলেও নীরব রইল সে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে তুবা বিছানার উপর বসলো। হালকা গোল্ডেন কালারের একটা নাইট ড্রেস পরনে তার। গায়ে কিছু আছে কিনা বোঝার কায়দা নেই। লোকটা তাকে একটা শপিং ব্যাগ দিয়ে বলল চেঞ্জ হয়ে নিতে। সেও তাই করলো। নিজেকে লোকটার হাতের পুতুল মনে হয় তুবার। আহফিন হালকা ড্রিঙ্ক করে এসেছে। তুবার দিকে কিছুক্ষণ তাকিয়ে পা থেকে মাথা পর্যন্ত দেখলো। তোবা, তুমি দেখতে খুব আকর্ষণীয়। তুবা পিছন ফিরে তাকালো। আহফিন এসে তুবার গালে চুমু দিল। তুবা দাঁত খিচে আনলো তখনই। আহফিন তুবার ঠোঁটের কাছে যেতে তুবা বলেই ফেললো, আমি মদের বাজে গন্ধ নিতে পারি না, বমি আসে আমার। আহফিন কোনো উত্তর দিল না। তুবার ঠোঁটে খানিক স্পর্শ করলো মাত্র, তারপর তার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। তুবা পাথরের মতো বসে রইল। আহারে আধার রাত। আহফিন তুবাকে চাদর সহ মুড়িয়ে ওয়াশরুমে নিয়ে গেল। বাথটাবে কিছুক্ষণ বসে রইল একসাথে। আজ আহফিন তুবার দিকে অনেকক্ষণ তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। মনের কৌতূহলের বাসাটা আরো বড় হয়ে গেল তার। মেয়েটা যেমন আকর্ষণীয়, তেমনি কৌতূহল উদ্দীপনায় ভরপুর। তুবা একটা সুতির 3 পিস পরে
বাইরে এলো। লোকটা ঘরে নেই। তুবা ভিজে চুল নিয়ে ব্যালকনিতে চলে যায়। আকাশে ধ্বনি হচ্ছে, ঠান্ডা বাতাস বইছে। বর্ষার সময়টা তুবার মন্দ লাগে না। তার শরীরটা ঠান্ডা হয়ে গেল, কিন্তু গরম উত্তপ্ত মনটা এই বাতাসে ঠান্ডা হওয়ার নয়।